হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা গ্রুপ 15-এর সেকেন্ড পার্টের ভিডিওটা ডিসকাশন করব। তো এখানে আমরা দেখছি যে গ্রুপ 15 মৌলসমূহের রাসায়নিক ধর্মগুলো সম্পর্কে আলোচনা করব। তো গ্রুপ 15-এর যে সমস্ত মৌলগুলো রয়েছে, মানে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ, তো এরা প্রথমেই যে যৌগগুলো গঠন করে সেটা হচ্ছে হাইড্রাইড যৌগ গঠন, অর্থাৎ হাইড্রোজেনের সাথে এরা যৌগ গঠন করে। কী কী আমার যৌগ রয়েছে? অ্যামোনিয়া, ফসফিন, SH3, SBH3 এবং BiH3। তো এই সমস্ত হাইড্রাইড যৌগগুলো আমার এখানে রয়েছে। তো এদের ক্ষেত্রে বন্ধন কোণ আমরা দেখব যে কার বেশি হবে এবং কার কম হবে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে যখন আমরা এই NH3 থেকে BiH3-র দিকে যাচ্ছি, কেন্দ্রীয় পরমাণুগুলো প্রত্যেকটা ক্ষেত্রে আমার আলাদা আলাদা হচ্ছে। প্রথমটাতে নাইট্রোজেন, তারপরটা ফসফরাস, তারপরটা আর্সেনিক, তারপরে অ্যান্টিমনি, তারপরে বিসমাথ। তো VSEPR-এর থিওরি থেকে আমরা একটা নিয়ম জানি যে কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যত বাড়ে বন্ধন কোণের মান তত বৃদ্ধি পায়। তো এখানে যেহেতু নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা সবথেকে বেশি এদের মধ্যে, তাই এর ক্ষেত্রে বন্ধন কোণের মান সবথেকে বেশি হবে। তারপরে ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা কমছে, বন্ধন কোণ কমবে। আর্সেনিকের তড়িৎ ঋণাত্মকতা আরও কমছে, বন্ধন কোণ আরও কমবে। অ্যান্টিমনিতে তড়িৎ ঋণাত্মকতা আরও কমছে, বন্ধন কোণ আরও কমবে। বিসমাথের তড়িৎ ঋণাত্মকতা এদের মধ্যে সর্বনিম্ন, তাই বন্ধন কোণও হচ্ছে সর্বনিম্ন। তার কারণ হিসেবে আমরা একটা জিনিস দেখেছিলাম যে এই যদি আমার অ্যামোনিয়ার গঠন হয় এবং নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা যেহেতু সর্বোচ্চ, তাই নাইট্রোজেন হাইড্রোজেনের ইলেকট্রনগুলোকে নিজের কাছে টেনে নেয়। ফলে এই বন্ড পেয়ার ইলেকট্রনগুলোর মধ্যে একটা বিকর্ষণ দেখা যায়। বিকর্ষণ দেখা যাওয়ার ফলে এই লোন পেয়ার যতই এই বন্ড পেয়ারগুলোকে বিকর্ষিত করে হাইড্রোজেন বন্ডগুলোকে কাছে নিয়ে আসার চেষ্টা করুক না কেন, হাইড্রোজেন বন্ডগুলো কোনোভাবেই কাছে আসতে চায় না, কারণ এদের নিজেদের মধ্যে একটা বন্ড পেয়ার রিপালশন বা বিকর্ষণ কাজ করছে। ফলে এক্ষেত্রে বন্ধন কোণের মানটা বেশিই থাকবে, কম কিন্তু হবে না। অপরপক্ষে PH3-র কথা যদি আমরা ভাবি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা কম, তাই ফসফরাস হাইড্রোজেনের ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানতে পারছে না। ফলে হাইড্রোজেনের ইলেকট্রনগুলো দূরে দূরেই থাকছে, ফলে এখানে বন্ড পেয়ার রিপালশনটা কম হয়। ফলে এই যে আমার লোন পেয়ার রয়েছে, এই লোন পেয়ার এদেরকে বিকর্ষিত করে খুব কাছে নিয়ে আসছে এবং ফলে বন্ধন কোণের মানটা আমার কমে যায়। এইভাবে আমার ব্যাখ্যাটা এইভাবে এখানে দিতে হবে। তো ওপর থেকে নিচের দিকে বন্ধন কোণ কমবে, কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পেলে বন্ধন কোণের মান বৃদ্ধি পায়, এটা আমরা জানি। এক্ষেত্রে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ, তাই অ্যামোনিয়ার বন্ধন কোণ সবথেকে বেশি। আর ওপর থেকে নিচের দিকে বন্ধন কোণ কমবে মানে আমাদের এখানে এই NH3, PH3, ASH3 এগুলোতে যখন আমরা পরপর যাব তত বন্ধন কোণের মান আমার কমতে থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখো দেওয়া রয়েছে যে এক্ষেত্রে অ্যামোনিয়া বাদে বাকি সবার কেন্দ্রীয় পরমাণুতে, মানে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ, বাকি প্রত্যেকের আমাদের যে কেন্দ্রীয় পরমাণু তাতে আমার ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকলে যে লোন পেয়ারটা রয়েছে, সেই লোন পেয়ার বন্ড পেয়ারগুলোকে আরও বেশি বেশি হারে বিকর্ষণ করতে থাকে। ফলে দেখা যায় যে অ্যামোনিয়ার ক্ষেত্রে বন্ধন কোণটার মান হচ্ছে 107.8 ডিগ্রি, তাহলে তার পরেরগুলোতে বন্ধন কোণ অল্প অল্প করে কমার কথা ছিল, কিন্তু হঠাৎ করে দেখো ড্রপ হয়ে 94-এ চলে আসে। ঠিক আছে, তো এক্ষেত্রে এতটা মান কমে যাওয়ার কারণ একটাই, যে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথের ক্ষেত্রে আমার ভ্যাকেন্ট ডি অরবিটাল রয়েছে, এবং এই ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকার ফলে আমার ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথের মাথায় যে লোন পেয়ারটা রয়েছে, সেই লোন পেয়ার বন্ড পেয়ার ইলেকট্রনগুলোকে জোরে জোরে বিকর্ষণ করতে থাকে। জোরে জোরে বিকর্ষণ করার ফলে হাইড্রোজেন বন্ডগুলো কাছাকাছি চলে আসে, ফলে বন্ড অ্যাঙ্গেলটা এতটা পরিমাণ ড্রপ করে দেয়। এবং দেখা যায় বাস্তবে যে এটার ক্ষেত্রে যেমন আমার হাইব্রিডাইজেশন ঘটে sp3, এদের ক্ষেত্রে কিন্তু হাইব্রিডাইজেশন আমার কোনো রকম ঘটে না। এবং এই টোটাল যে সামগ্রিক রুলসটা, এই রুলসটাকে ড্রাগোস রুল বলা হয়ে থাকে। ড্রাগোস রুল। বেশ, এই হচ্ছে ব্যাপার। তো এখানে এটাই লেখা আছে যে এক্ষেত্রে অ্যামোনিয়া বাদে বাকি সবার কেন্দ্রীয় পরমাণুতে ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকায় লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণের মান অত্যন্ত বেশি হয়। অর্থাৎ এরকম ব্যাপারটা আমরা যদি এরকম একটা স্ট্রাকচার দেখি, তাহলে এই লোন পেয়ারটাই বন্ড পেয়ারগুলোকে বেশি জোরে বিকর্ষণ করে, ফলে হাইড্রোজেনগুলো খুব কাছাকাছি চলে আসে। ঠিক আছে, হাইড্রোজেনগুলো এখান থেকে সরে কাছাকাছি চলে আসে। আচ্ছা, ফলে বন্ধন কোণটা হঠাৎ করে অনেকটা ড্রপ পড়ে যায়, এটাই এখানে লেখা আছে। নেক্সট আমরা চলে আসছি ক্ষারকীয়তা। তো ক্ষারকীয়তার ব্যাপারটা আমরা যেটা জানি ইন জেনারেল যেটা হয়, বাঁ দিক থেকে ডান দিকে ক্ষারকীয়তা কমে, কারণ বাঁ দিকেরগুলো আমরা চিনি খাদ ধাতু হিসাবে, তাহলে পর্যায় বরাবর ক্ষার ধর্ম কমবে, আর শ্রেণী বরাবর ওপর থেকে নিচে ক্ষার ধর্ম বাড়বে। তাহলে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ এদের মধ্যে যখন কম্পেয়ার করব ওপর থেকে নিচের দিকে ক্ষার ধর্ম, তাহলে আমাদের কী হওয়া উচিত? বাড়া উচিত। কিন্তু এক্ষেত্রে যখন আমরা অ্যামোনিয়া,
PH3 ASH3 এদের কথা আমরা বলবো, তখন এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে নাইট্রোজেন পরমাণু যেটা আমার রয়েছে সেই নাইট্রোজেন পরমাণুর সাইজ কিন্তু খুব ছোট এবং এর তড়িৎ ঋণাত্মকতা খুব বেশি। ফলে এখানে যে ঘটনাটা হয়, এই দেখো এখানে আমরা নাইট্রোজেনটাকে লিখলাম, তিন দিকে তিনটে হাইড্রোজেনকে লিখলাম, নাইট্রোজেনের মধ্যে লোন পেয়ার রয়েছে, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা খুব বেশি, ফলে হাইড্রোজেনের ইলেকট্রনটাকে একদম কাছে নিয়ে চলে আসে, ফলে এই পোর্শনটাতে বন্ড পেয়ার রিপালশন দেখা যায়। প্যারালেলি এই লোন পেয়ার থাকার জন্য লোন পেয়ারের সাথে বন্ড পেয়ার এবং এই লোন পেয়ারের সাথে বন্ড পেয়ার এখানেও একটা রিপালশন দেখা যায়, এবং নাইট্রোজেনের সাইজ খুব ছোট হওয়ার কারণে এই রিপালশনগুলো এতটাই তীব্র হয় যে নাইট্রোজেন তখন তার আর এই যে লোন পেয়ার ইলেকট্রন সেই লোন পেয়ার ইলেকট্রনটাকে ধরে রাখতে পারে না, ফলে লোন পেয়ার ইলেকট্রনটাকে নাইট্রোজেন সহজেই ডোনেট করে দিতে চায় বা বের করে দিতে চায়, সেই কারণে এর বেসিসিটি সবথেকে বেশি হয়। তাহলে আমরা এখানে বলতে পারবো যে অ্যামোনিয়ার বেসিসিটি বা ক্ষারকীয়তা বাকি সবার থেকে বেশি হবে, তার একটাই কারণ নাইট্রোজেনের সাইজটা ছোট এবং তার তড়িৎ ঋণাত্মকতা অত্যাধিক পরিমাণ হওয়ার জন্য এখানে লোন পেয়ার এবং লোন পেয়ার বন্ড পেয়ার এবং বন্ড পেয়ার রিপালশন খুব বেশি হয়, ফলে নাইট্রোজেন আর লোন পেয়ারটাকে ধরে রাখতে না পেরে ইলেকট্রনগুলোকে দান করে ফেলে, তাই অ্যামোনিয়ার ক্ষারকীয়তা হয় সব থেকে বেশি। এই হচ্ছে আমার ব্যাখ্যা। এখানে দেখো ছবিটাও দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে আমরা রিপালশনগুলো দেখিয়েছি, লোন পেয়ার এবং বন্ড পেয়ার রিপালশনগুলো এখানে দেখানো হয়েছে, এবং এখানে স্পষ্ট দেখানো হয়েছে যে নাইট্রোজেন লোন পেয়ার ইলেকট্রনটাকে ধরে রাখতে না পেরে কী করে দিচ্ছে, এখানে ডোনেট করে দিচ্ছে। আর বেস মানে আমরা জানি বিইডি, বেস ফর হচ্ছে বেস ইলেকট্রন ডোনার, বিইডি মানে হচ্ছে বেস ইলেকট্রন ডোনার। আচ্ছা, তার মানে যারা ইলেকট্রন ডোনেট করে তাদেরকে আমরা বেস বলবো। দুটো জিনিস এখানে খেয়াল রাখবে, একটা এডিপি আর একটা হচ্ছে বিইডি। অ্যাসিড হচ্ছে প্রোটন ডোনার এডিপি, আর বেস হচ্ছে ইলেকট্রন ডোনার বিইডি। তাহলে আমরা সহজেই এই বেস সম্পর্কে একটা কনসেপ্ট পেয়ে যাব। তাহলে যে যত ভালো সহজে ইলেকট্রন ডোনেট করতে পারে তাকে তত ভালো বেস বলা হয়। তাহলে এখানে আমাদের নাইট্রোজেন সহজেই এই লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করতে পারছে, তাই এর বেসিসিটি হয়ে যাবে বা ক্ষারকীয়তা হয়ে যাবে সবচেয়ে বেশি। বেশ, তারপরে ফসফরাসের সাইজটা বড়, প্লাস ফসফরাস তো হাইড্রোজেন ইলেকট্রনটাকে অতটা টেনেও রাখে না, ফলে ওখানে লোন পেয়ার আর বন্ড পেয়ার রিপালশনের ব্যাপারটা অতটা বেশি থাকে না, ফলে ক্ষারকীয়তা কী হয়, আস্তে আস্তে মানটা কমে যায়। তো একমাত্র এই ক্ষারকীয়তার যে অর্ডারটা দেখো, আমাদের নর্মাল যে অর্ডার সেই অর্ডারের উল্টো অর্ডার হলো, এই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং শুধু এটা গ্রুপ 15-এর জন্য নয়, গ্রুপ 16, গ্রুপ 17 সবার জন্যই কিন্তু আমার এই ফর্মুলাটা প্রযোজ্য হবে, অর্থাৎ ক্ষারকীয়তার অর্ডারটা আমার জাস্ট উল্টো হয়ে যাবে, ঠিক আছে। বাকি অন্যান্য ধর্মগুলো একই থাকবে, কিন্তু শুধুমাত্র ক্ষারকীয়তাটা আমার চেঞ্জ হয়ে যায়। নেক্সট, বন্ধন শক্তি। তো লক্ষ্য করে দেখো, এই অ্যামোনিয়ার ক্ষেত্রে যখন বন্ধন করা হয় নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা তো দেখতেই পাচ্ছি এর কনফিগারেশন 1:2:2p3। দ্যাট মিনস এই 2pতে আমার তিনখানা আনপেয়ার ইলেকট্রন রয়েছে, এবং এই তিনটা আনপেয়ার ইলেকট্রন হাইড্রোজেনের যে কনফিগারেশন রয়েছে 1h1, তাহলে সেই হাইড্রোজেনের যে আমার 1s1, তাহলে এখানে হাইড্রোজেনের যে একটা আনপেয়ার ইলেকট্রন রয়েছে, এরকম তিনটে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা তিনখানা আনপেয়ার ইলেকট্রন পাবো, এবং তিনটা আনপেয়ার ইলেকট্রন নাইট্রোজেনের সাথে বন্ড করবে এবং সমযোজী বন্ধন তৈরি করবে। তাহলে এখানে যে ওভারল্যাপটা হচ্ছে সেটা হচ্ছে নাইট্রোজেনের 2p এবং হাইড্রোজেনের 1s, এদের মধ্যে আমার কী ঘটছে, এখানে ওভারল্যাপটা ঘটছে। তো লক্ষ্য করে দেখো যে 2pর সাথে 1sের ওভারল্যাপ ঘটছে অ্যামোনিয়ার ক্ষেত্রে। তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা যে ওভারল্যাপটা পাচ্ছি সেটা হচ্ছে 2pর সাথে 1s। পিএইচের ক্ষেত্রে PH3-র ক্ষেত্রে যেটা আমরা পাবো ঠিক তেমনিভাবে 3pর সাথে 1s, তারপরেরটা আমরা পাবো 4pর সাথে 1s, তারপরেরটা আমরা পাবো 5pর সাথে 1s, তারপরেরটা আমরা পাবো 6pর সাথে 1s। এখন আমরা খুব ভালো করেই জানি যে ওভারল্যাপ সেক্ষেত্রেই ভালো হয় যখন এদের আকারগুলো প্রায় সমতুল্য হয়। তাহলে 2pর সাথে 1sের সাইজটা হচ্ছে প্রায় সমতুল্য বলা যেতে পারে, কিন্তু 3p 4p 5p এবং 6pতে যখন আমরা চলে যাচ্ছি সাইজটা আমার বাড়তে থাকছে, ফলে এই 1sের সাথে ওভারল্যাপটা কিন্তু তখন অত ভালো আর হবে না। তাহলে বেস্ট ওভারল্যাপ, সবথেকে ভালো ওভারল্যাপ কার ক্ষেত্রে হচ্ছে অ্যামোনিয়ার ক্ষেত্রে। তাহলে সব থেকে বন্ধনটা কার ক্ষেত্রে বেশি শক্তিশালী হবে, অ্যামোনিয়ার ক্ষেত্রে। তাহলে বন্ধনটাকে ভাঙতে কোন ক্ষেত্রে বেশি শক্তি লাগবে, অ্যামোনিয়ার ক্ষেত্রে। তাহলে বন্ধন শক্তি বা বন্ধন বিয়োজন শক্তির মান কার ক্ষেত্রে বেশি হবে, অ্যামোনিয়ার ক্ষেত্রে। তাহলে বন্ধনের স্থায়িত্ব কার ক্ষেত্রে সব থেকে বেশি হবে, অ্যামোনিয়ার ক্ষেত্রে। তাহলে বন্ধনটার তাপীয় স্থায়িত্ব কার সব থেকে বেশি হবে, অ্যামোনিয়ার ক্ষেত্রে। আর বন্ধনটাকে ভাঙতে সব থেকে বেশি শক্তি লাগবে বা বন্ধন ডিসোসিয়েশন এনার্জি বা বন্ড ডিসোসিয়েশন এনার্জি বা বন্ধন বিয়োজন শক্তি বা বন্ধন শক্তি বা তাপীয় স্থায়িত্ব, যাই বলি না কেন, সমস্ত কিছুই কার ক্ষেত্রে বেশি হবে, অ্যামোনিয়ার ক্ষেত্রে। বেশ, জলের দ্রাব্যতা। শ্রেণী বরাবর ওপর থেকে যত নিচের দিকে যাব জলের দ্রাব্যতা হ্রাস পায়। অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য, তার কারণ আমরা জানি এই অ্যামোনিয়া জলের সাথে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ধন গঠন করে।
ইন্টারমলিকুলার মানে এই একটা অণু এই একটা অণু, দুটো অণুর মধ্যে যখন বন্ধন তৈরি হয় তখন সেই বন্ধনটাকে বলা হয় ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। যেহেতু জলের সাথে এটা হাইড্রোজেন বন্ড করছে, ফলে এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে এটা জলে অতীব দ্রাব্য এবং এর জলে দ্রাব্যতা সবথেকে বেশি। যখন আমরা PH3 চলে আসবো বা ASH3 চলে আসবো তখন দেখা যাবে যে তারা জলের সাথে হাইড্রোজেন বন্ডিং করতে পারে না, কারণ আমরা জানি যে শুধুমাত্র ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন এরাই জলের সাথে হাইড্রোজেন বন্ডিং করতে পারে বা নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং করতে পারে, বাকি অন্যরা পারে না। তাই এক্ষেত্রে অ্যামোনিয়া জলে দ্রাব্য, তার একটাই কারণ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড উইথ ওয়াটার, জলের সাথে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডটা তৈরি করে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। বাকিদের ক্ষেত্রে জলের দ্রাব্যতা আস্তে আস্তে কমে যাবে। বিজারণ ক্ষমতা, বিজারণ ক্ষমতা কাকে বলা হয়? বিজারণ ক্ষমতা মানে হচ্ছে অপরকে বিজারিত করা এবং নিজে জারিত হওয়ার প্রবণতা, আর জারণ ক্ষমতা মানে অপরকে জারিত করা এবং নিজে বিজারিত হওয়ার প্রবণতা। তো আমরা খুব ভালো করেই জানি, পর্যায় সারণীতে আমরা পড়েছি জারণ ক্ষমতা বাঁ দিক থেকে ডান দিকে বাড়ে, নিচের দিকে কমে, আর বিজারণ ক্ষমতা বাঁ দিক থেকে ডান দিকে কমে আর নিচের দিকে বাড়ে। তাহলে বিজারণ ক্ষমতার যে ক্রমটা সেটা নিচের দিকে বাড়ে হবে, তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি বিজারণ ক্ষমতা আস্তে আস্তে বেড়েছে, অর্থাৎ অপরকে বিজারিত করা এবং নিজে জারিত হওয়ার প্রবণতাটা ক্রমশ কী হচ্ছে, বাড়তে থাকছে। বেশ, তাহলে এটা আমাদের নর্মাল যেটা অর্ডার, সেই অর্ডার অনুযায়ী আমাদের এখানে ঘটেছে, আমাদের এখানে কোনো রকম ব্যতিক্রম হচ্ছে না। ব্যতিক্রম দেখো আমরা একটা জায়গাতেই পেলাম যে এই হাইড্রাইডগুলোর ক্ষেত্রে, সেটা হচ্ছে ক্ষারকীয়তার ক্ষেত্রে। বাকি সব ক্ষেত্রে মোটামুটি আমাদের ইন জেনারেল যেটা অর্ডার হওয়া উচিত সেটাই হচ্ছে। আচ্ছা, মানে পর্যায় এবং শ্রেণী বরাবর আর কি। নেক্সট হচ্ছে গলনাঙ্ক। গলনাঙ্কটা আমরা জানি যে যত আণবিক ভর বাড়ে তত গলনাঙ্ক বাড়ে। তাহলে যখন আমরা শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামবো, তাহলে প্রত্যাশিত গলনাঙ্কের মান আস্তে আস্তে বাড়া উচিত। তাহলে গলনাঙ্কটা আমার আস্তে আস্তে এইভাবে এই অর্ডারটা হওয়া উচিত, কিন্তু বাস্তবে দেখা যায় যে অ্যামোনিয়ার মানটা এদের সবার থেকে বেড়ে হাইয়েস্ট হয়ে যায়, অ্যামোনিয়ার গলনাঙ্কটা হাইয়েস্ট হয়ে যায়। তার কারণ ওই একই, অ্যামোনিয়া ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড গঠন করে, ফলে এর আকারটা প্রাথমিকভাবে ছোট থাকলেও যখন একটা অ্যামোনিয়ার সাথে আরেকটা অ্যামোনিয়া, আরেকটা অ্যামোনিয়া, আরেকটা অ্যামোনিয়া এইভাবে পরপর চলতে থাকে, তখন অ্যামোনিয়ার সাইজটা কী হয়, বেড়ে যায়। ফলে অ্যামোনিয়ার সাইজ যেহেতু প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে বাকিদের তুলনায়, তাই অ্যামোনিয়াকে গলাতে বেশি পরিমাণ তাপমাত্রার প্রয়োজন হবে, তাই এর গলনাঙ্ক হয়ে যাবে সর্বোচ্চ। তাহলে অ্যামোনিয়ার গলনাঙ্ক লোয়েস্ট হওয়ার কথা ছিল, বাট অ্যামোনিয়ার গলনাঙ্ক হয়ে যাচ্ছে হাইয়েস্ট ডিউ টু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডটা জলের সাথে তৈরি হচ্ছে না, অ্যামোনিয়ার সাথে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সাথে অ্যামোনিয়ার হচ্ছে, নিজেদের মধ্যেই পরপর হচ্ছে। ইন্টারমলিকুলার কেন বলা হচ্ছে, কারণ দুটো আলাদা আলাদা মলিকিউলের মধ্যে আমার হাইড্রোজেন বন্ডিংটা হয়েছে। যদি ইন্ট্রা বলা হতো, ইন্ট্রা কখন হয়, ধরো আমরা অর্থোনাইট্রোফেনলের ক্ষেত্রে দেখেছি যে এই হচ্ছে আমার ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের উদাহরণ, অর্থাৎ একই মলিকিউলের মধ্যে যখন হাইড্রোজেন বন্ডিংটা তৈরি হয় তখন সেটাকে বলা হয় ইন্ট্রা, INTRA বা অন্ত আণবিক। আর যখন আলাদা আলাদা দুটো মলিকিউলের মধ্যে আমাদের হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়, ঠিক আছে, তখন সেটাকে বলা হয়ে থাকে আমার ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। আচ্ছা, তো এখানে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হওয়ার জন্য এই অ্যামোনিয়াগুলো পরপর যুক্ত হয়ে এর আকারটা বৃদ্ধি পাচ্ছে, ফলে আমার গলনাঙ্ক বাড়ছে। স্ফুটনাঙ্কের ক্ষেত্রেও ব্যাখ্যাটা একই রকম, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য স্ফুটনাঙ্ক বাড়বে, কিন্তু এর স্ফুটনাঙ্কটা একদম হাইয়েস্ট পজিশনে যেতে পারে না, মিডিল পজিশনে চলে আসে। তাহলে এখানে আমরা খেয়াল রাখবো গলনাঙ্কর মান ওপর থেকে নিচে বাড়বে। আচ্ছা, তাহলে ওপর থেকে নিচে বাড়লো কিন্তু অ্যামোনিয়াটা হাইয়েস্ট পজিশনে চলে গেল। স্ফুটনাঙ্কের মানটাও উপর থেকে নিচে বাড়বে, বাট অ্যামোনিয়াটা মিডিল পজিশনে চলে আসবে। অর্থাৎ প্রথমে PH3 থাকবে, তারপরে ASH3 থাকবে, তারপরে অ্যামোনিয়াটা ঢুকবে, তারপর আমার থাকবে SBH3 এবং অবশেষে থাকবে BiH3। ঠিক যেমনিভাবে আমরা গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্ষেত্রে যখন আমরা পরমাণুগুলো নিয়ে করেছিলাম, তখন প্রথমটার ক্ষেত্রে আমরা পড়েছিলাম NPBSA সাইকেল, আর স্ফুটনাঙ্কের বেলায় পড়েছিলাম NPABS, এটা আমরা পড়েছিলাম। ঠিক তেমনিভাবে এখানেও প্রথমে তো গলনাঙ্ক বলছি আমরা, তারপরে স্ফুটনাঙ্ক বলছি। এখানেও গলনাঙ্কের ক্ষেত্রে অ্যামোনিয়াটা আমার হাইয়েস্ট পজিশনে চলে আসবে প্রথমটাতে গলনাঙ্কের ক্ষেত্রে, আর স্ফুটনাঙ্কের ক্ষেত্রে অ্যামোনিয়াটা আমার মিডিল পজিশনে চলে আসবে। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো, তাহলেই আমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। বেশ, সংকরায়ন মানে হাইব্রিডাইজেশন। তো অ্যামোনিয়ার ক্ষেত্রে কী করে হাইব্রিডাইজেশন করতে হয় দেখো, এখানে প্রথমে টোটাল ইলেকট্রন কাউন্ট করতে হয়। নাইট্রোজেনের ক্ষেত্রে 5 ধরা হয়েছে, 5 মানে হচ্ছে ভ্যালেন্স শেলের ইলেকট্রন। তাহলে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে আমার এখানে নাইট্রোজেন, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষের ইলেকট্রন ধরতে হয়।
তাহলে নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন তো 7টা, তাহলে 2,5, তাহলে যোজ্যতা কক্ষে 5টা ইলেকট্রন, সেই 5টা ইলেকট্রনকে ধরা হয়েছে। আর হাইড্রোজেন কটা ইলেকট্রনের মাধ্যমে বন্ড করে নাইট্রোজেনের সাথে সেই ইলেকট্রনটাকে কাউন্ট করতে হয়। তাহলে 3টে হাইড্রোজেনের জন্য কটা ইলেকট্রন? 3টি ইলেকট্রন। এখানে হাইড্রোজেনের দেখো একটাই ইলেকট্রন আছে, তাহলে একটা ইলেকট্রনের সাহায্যে বন্ড করে, তার জন্য আমরা এখানে 1 ধরেছি। তো এরকম যখন পরবর্তীকালে ধরো আমার যদি এখানে NCl3 দেয়, এরকম যদি কম্পাউন্ড দেয়, ধরো এখানে Cl দিচ্ছি আমরা, Cl এর ক্ষেত্রেও কিন্তু একটা করেই ধরতে হবে, কারণ Clও একটা ইলেকট্রনই শেয়ার করে বন্ড ফরমেশন করে। ঠিক আছে, তাহলে কেন্দ্রীয় পরমাণুটার ক্ষেত্রে যোজ্যতা কক্ষের ইলেকট্রন ধরবো, আর প্রান্তীয় পরমাণুগুলোর ক্ষেত্রে যটা ইলেকট্রন শেয়ার করে সেটা বন্ড ফরমেশন করছে সেটা ধরবো। ঠিক আছে, তাহলে যদি একটা সিগমা বন্ড ফরমেশন হয় তাহলে সেখানে প্রান্তীয় পরমাণুটার একটা ইলেকট্রন শেয়ারিং হবে, তাহলে সেক্ষেত্রে আমাকে সব ক্ষেত্রেই 1 ধরতে হবে। তো যাই হোক, এখানে আমার 5 + 3 মানে 8 হয়ে গেল, ইলেকট্রন পেয়ারটা হয়ে গেল 4। তার মানে ইলেকট্রন যদি 8 হয় তাহলে জোড় কটা হবে? 4টেই হবে, 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে বন্ড পেয়ার কটা? এর মধ্যে 3খানা হাইড্রোজেন আছে, তাহলে বন্ড পেয়ার 3টে। লোন পেয়ার কটা হবে? তাহলে বাকি একটা হচ্ছে লোন পেয়ার। এই ইলেকট্রন পেয়ারটাকে দেখে আমার হাইব্রিডাইজেশন বের করতে হয়। 4 বলা আছে, তার মানে একটা S আর 3টে P, sp3। জিওমেট্রি sp3 হলে কি হয়? টেট্রাহেড্রাল, যেটাকে সংক্ষেপে TD বলা হয়। আর শেপ, যেটা বাস্তবে যেটা আমার শেপ যেটা আর কি দেখাচ্ছে, সেটা বন্ড পেয়ার থেকে ক্যালকুলেট করতে হয়। এই শেপটা দেখতে হয়ে যাবে পিরামিডাল। অর্থাৎ অ্যামোনিয়ার ক্ষেত্রে আমার গঠনটা এরকম হওয়ার কথা ছিল, এটা হচ্ছে টেট্রাহেড্রাল স্ট্রাকচার, কিন্তু ওপর দিকটা আমার পুরো ফাঁকা থেকে যাচ্ছে, তাই ওপর দিকটাতে আমি লোন পেয়ারটাকে বসিয়ে দিচ্ছি। তাহলে আমি এখানে যদি 3টা হাইড্রোজেনকে রাখি, দেখো এটা একটা ট্রাইপডের মতো দেখতে লাগছে, এবং এর গঠনটার নাম হচ্ছে পিরামিডাল। ঠিক আছে, এবং ওপরটাতে লোন পেয়ার আছে, তার মানে ওপরটা ফাঁকা থেকে যাচ্ছে। তাহলে জিওমেট্রি মানে হচ্ছে তার যেটা গঠন হওয়া উচিত, হাইব্রিড। আর শেপ মানে হচ্ছে যেটা তার অ্যাকচুয়াল বাস্তবে যে আকারটা নিচ্ছে সেটাকে বলা হচ্ছে শেপ। কখন জিওমেট্রি আর শেপ সমান হয়? যদি আমার লোন পেয়ার না থাকতো, তাহলে আমার যেটাই জিওমেট্রি হতো সেটাই শেপ হতো। বেশ, তারপরে দেখো PS3, SS3, SBS3, BIS3 এদের ক্ষেত্রে কোনো রকম সংকরণ দেখা যায় না, যে কারণে এদের বন্ড অ্যাঙ্গেলগুলো 90-র কাছাকাছি হয়, এবং এই রুলটাকে আমরা একটু আগে বললাম ড্র্যাগোস রুল বলে এটাকে চিহ্নিত করলাম। অক্সাইড যৌগ গঠন। নাইট্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে তৈরি হয় N2O3, P2O3, S2O3, Sb2O3, Bi2O3। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এদের অক্সিডেশন স্টেট হচ্ছে +3, আর এই N2O5, P2O5, S2O5, Sb2O5 এবং Bi2O5 এদের প্রত্যেকটা ক্ষেত্রে এদের অক্সিডেশন স্টেট হচ্ছে +5। তো এই প্রথম দুটো হচ্ছে আমার অ্যাসিডিক প্রকৃতির হয়, তার পরেরগুলো আমার উভধর্মী হয়, তার পরেরগুলো আমার ক্ষারীয় প্রকৃতির হয়। কারণ হচ্ছে একটাই, যে ওপর থেকে নিচের দিকে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথে যখন আমরা আসবো, ওপর থেকে নিচের দিকে আমরা জানি ক্ষারকীয়তার মান বাড়ে, তাই এরা জেনারেলি আম্লিক প্রকৃতির হলেও এরা উভধর্মী হয় এবং এরা ক্ষারীয় হয়, সেই কারণে এটা হয়েছে। কারণ ক্ষারকীয়তার ক্ষেত্রে কিন্তু এখানে কোনো ব্যতিক্রম দেখা যায় না। ক্ষারকীয়তার ক্ষেত্রে ব্যতিক্রম একটা ক্ষেত্রে দেখা যায়, যখন এরা হাইড্রাইড যৌগ ফরমেশন করে, তখন আমাদের ব্যতিক্রমের ব্যাপারটা আমরা পেলাম। অর্থাৎ ক্ষারকীয়তার মানটা উপর থেকে নিচের দিকে কমে গেল এবং অ্যামোনিয়ার ক্ষেত্রে হাইয়েস্ট হলো। বাট এক্ষেত্রে সব অক্সাইড ফরমেশন করেছে, এখানে কিন্তু ক্ষারকীয়তার মান উপর থেকে নিচের দিকে বাড়বে, সেই কারণে এরা আম্লিক, তারপরে উভধর্মী, তারপরে কিন্তু এরা ক্ষারীয়তে এসেছে। বেশ, তাহলে এটাকে এরকম করে মার্চ করে করে দিয়ে দেওয়া হয়েছে, যে এই পোর্শনটা আমার আম্লিক, এই পোর্শনটা আমার উভধর্মী, আর লাস্টের পোর্শনটা আমার ক্ষারকীয়তা। উপর থেকে নিচের দিকে আমাদের ক্ষারকীয়তার মান বৃদ্ধি পায় এবং আম্লিকতা হ্রাস পায়। নর্মাল অর্ডার অনুযায়ী এটা আমাদের হলো। আরেকটা জিনিস আমরা জানি যে যত বেশি অক্সিডেশন স্টেট বাড়ে তত তার আম্লিকতা বা অ্যাসিডিটি বাড়ে। তো এখানে যখন আমরা কম্পেয়ার করবো N2O3 এবং N2O5 এর মধ্যে, তখন যেহেতু অক্সিডেশন স্টেট N2O5 এর বেশি, তাই যদি বলা হয় যে এদের মধ্যে কে মোর অ্যাসিডিক বা বেশি আম্লিক, তখন অবশ্যই আমার অ্যান্সার হবে N2O5। ঠিক তেমনিভাবে এইটার মধ্যে এবং H2O5 এর মধ্যে যদি কম্পেয়ার করা হয়, অবশ্যই এটা আমার বেশি আম্লিক হবে। অর্থাৎ বাঁ দিকের থেকে ডান দিকের প্রত্যেকটাই হচ্ছে আমার বেশি আম্লিক, কারণ অক্সিডেশন স্টেটের মানটা হচ্ছে বেশি। নেক্সট হচ্ছে হ্যালাইড। তো হ্যালাইড যে যৌগগুলো দেওয়া রয়েছে, সমযোজী চরিত্রের ক্রম দেখো এখানে একটা বের করা রয়েছে। তো সমযোজী চরিত্রের ক্রমের অর্ডার হচ্ছে আমার এটাকে আমরা ফ্যাজানের সূত্র দিয়ে ব্যাখ্যা করতে পারি, যে এখানে যখন আমরা NCl3 করছি তখন N এর মাথায় প্লাস আর Cl এর মাথায় মাইনাস হয়। তাহলে এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই আমার এই যে ক্যাটায়নগুলো রয়েছে, এই ক্যাটায়নগুলোর সাইজ কার সব থেকে কম? নাইট্রোজেনের সব থেকে কম, আর বিসমাথের হচ্ছে সাইজ সব থেকে বেশি। তো এখানে আমরা একটা জিনিস দেখেছিলাম যে ক্যাটায়নের সাইজ যত বাড়ে সমযোজী চরিত্র তত কমে যায়। অর্থাৎ সমযোজী চরিত্র ফাই সমান ছিল আমাদের ক্যাটায়নের আধান বাই ক্যাটায়নের ব্যাসার্ধ।
তার মানে ক্যাটায়নের ব্যাসার্ধ বা ক্যাটায়নের সাইজ যত বাড়বে সমযোজী চরিত্র তত কমে যাবে। এটা আমরা ক্লাস 11-এ ফ্যাজান্স রুলে পড়েছি। তাহলে এখানে যেহেতু নাইট্রোজেনের ব্যাসার্ধ সবথেকে কম, তাই সমযোজী চরিত্র হবে সবথেকে বেশি। ব্যাসার্ধ কম হলে সমযোজী চরিত্র বেশি হয়, আর ব্যাসার্ধ বেশি হলে সমযোজী চরিত্র কমে যায়। তাই নাইট্রোজেনের যেহেতু ব্যাসার্ধ সবথেকে কম, তাই নাইট্রোজেনের ক্ষেত্রে আমার এখানে সমযোজী চরিত্র সবথেকে বেশি হবে। বেশ, আর বাকি অর্ডারটা একই রকমভাবে চলে গেল। NF3 এবং NH3 এদের ক্ষেত্রে আদ্র বিশ্লেষণ না ঘটলেও NCl3 ক্ষেত্রে আদ্র বিশ্লেষণ ঘটে, মানে NCl3 ওয়াটারের সাথে যুক্ত হতে পারে, বাট এরা পারে না। তার কারণ একটাই, নাইট্রোজেন, হাইড্রোজেন এবং ফ্লোরিন পরমাণুতে কোনো রকম ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, কোনো ডি অরবিটালই নেই। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে ভ্যাকেন্ট ডি অরবিটাল বর্তমান, তাই NCl3 তার ক্ষেত্রে ওয়াটারের সাথে যুক্ত হতে পারে, তার ভ্যালেন্সিটাকে এক্সপ্যান্ড করতে পারে এবং আদ্র বিশ্লেষণ ঘটাতে পারে। কিন্তু NF3 বা NH3 এদের ক্ষেত্রে যেহেতু কোনো রকম ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, তাই এরা ওয়াটারের সাথে কিন্তু কোনোভাবেই যুক্ত হতে পারে না। তাই এক্ষেত্রে দেখা যায় যে NF3 এবং NH3 আদ্র বিশ্লেষণ না ঘটলেও NCl3 ক্ষেত্রে আদ্র বিশ্লেষণ ঘটে। এই কোশ্চেনটা করে রাখবেন। নেক্সট হচ্ছে ধাতুর সাথে যৌগ গঠন। যখন এরা ধাতুর সাথে যুক্ত হয়, আমরা খুব ভালো করেই জানি যে ধাতুর ক্ষেত্রে প্লাস অক্সিডেশন স্টেট হবে, এদের ক্ষেত্রে মাইনাস অক্সিডেশন স্টেট হবে, এবং এদের ক্ষেত্রে তখন এই মাইনাস স্টেটগুলো তখন দেখা যায়, -3 স্টেটটা দেখা যায়, কারণ এদের ক্ষেত্রে তো সর্বনিম্ন -3টাই হয়, তার থেকে তো কম হয় না। বেশ, তো এক্ষেত্রে ক্যালসিয়ামের সাথে যখন নাইট্রোজেন যুক্ত হয় তখন তার নাম হয় ক্যালসিয়াম নাইট্রাইড, এটা হ্যাঁ, নয়, নাইট্রাইড। Mg3n2 ম্যাগনেসিয়াম নাইট্রাইড, Ca3p2 ক্যালসিয়াম ফসফাইড। তো এই যৌগগুলো আমার এখানে তৈরি হয়েছে, পরবর্তীকালে এগুলো সম্পর্কে আবার আমরা পড়বো ডিটেলসে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে NCl3 এবং NF3 যে হাইড্রোলিসিসের রিয়েকশানটা, এটা এখানে দেওয়া রয়েছে আর কি। তো NCl3 ক্ষেত্রে আমরা একটু আগে দেখলাম যে হাইড্রোলিসিস হয় এবং এই বিক্রিয়াটা ঘটে, কিন্তু NF3 বা NH3 ক্ষেত্রে আমার নো রিয়েকশান, অর্থাৎ কোনো রিয়েকশান ঘটে না। তাহলে এই যে রিয়েকশানটা NCl3 এবং NF3 এই যে ব্যাপারটা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার এই আগের পোর্শনের রিয়েকশান, এই পোর্শনের রিয়েকশান। আচ্ছা, তারপরে ধাতুর সাথে যৌগ গঠন। ধাতুর সাথে যৌগ গঠন এতটা অবধি করলেই হবে। তো আজকের ভিডিওটা এতটাই। পরের ভিডিওতে আমরা পরের পার্টটা ডিসকাশন করব। তোমরা ভালো করে এই পোর্শনটা বা আগের পোর্শনটা রিভাইজ করো, এবং আবারও বলছি পিরিয়ডিক টেবিল এবং কেমিক্যাল বন্ডিংয়ের পোর্শনটা একবার করে রিভাইজ করে নাও, তাহলে তোমাদের এই পোর্শনগুলো বুঝতে আরও পরের দিকে আরও সুবিধা হবে। ওকে।